অপরিকল্পিত অবকাঠামো নির্মাণে ঢাকার ২ সিটি কর্পোরেশনের নতুন ওয়ার্ডগুলোতে সারা বছর জলাবদ্ধতার শঙ্কা। খেলাটা বন্ধ হয়ে গেছে, চেয়ারম্যান, মেম্বার, এমপি কেউ কিছু বললো না। ঘনবসতি হয়ে গেছে, একটা ফায়ার ব্রিগেড যেতে পারে না, একটা অ্যাম্বুলেন্স যেতে পারে না। বিচ্ছিন্নভাবে উন্নয়নী কারণ বলছেন নগরবিদরা, সমন্বয়ের আশ্বাস সিটি কর্পোরেশনের। সিটি কর্পোরেশন বা পৌরসভা বা স্থানীয় সরকারের সাথে একটা ঘনিষ্ঠ যোগাযোগ রাখবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং উত্তর সিটি কর্পোরেশন একইভাবে আমাদের এই IWM এর মাধ্যমে কিন্তু আমরা মাস্টার প্ল্যান করছি। দেখছিলেন বিশেষ শিরোনাম, সকালের সময় সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ এবং আমি জুনায়েদ আল হাবিব। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দীর্ঘদিন সম্মেলন না হওয়ায় হতাশায় আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো। সাময়িক স্থবিরতা, আন্দোলন সংগ্রাম মোকাবেলায় বাধা হবে না দাবি আওয়ামী লীগের। গ্রাম পর্যায়ে খেলাধুলা ও সংস্কৃতির বিকাশে কাজ করছে আওয়ামী লীগ সরকার। জাতীয় নারী ক্রিকেট দলের সদস্যদের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। দ্রুত গতিতে এগিয়ে চলছে ঢাকা খুলনা মহাসড়ক ৬ লেনে উন্নীত করার কাজ। দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি আর্থ সামাজিক উন্নয়নের প্রত্যাশা। মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশকারীদের পরিবার থেকে শিশুদের বিচ্ছিন্নের সিদ্ধান্ত বাতিল করল ট্রাম্প প্রশাসন। ঢাকার ২ সিটি কর্পোরেশনের নতুন ওয়ার্ডগুলোতে খেয়াল খুশি মতো বাড়িঘর নির্মাণ আর জলাশয়ে ভরাট হচ্ছে অনিয়ন্ত্রিতভাবে। এতে প্রায় সারা বছরই জলাবদ্ধতা আর বর্ষায় বন্যার আতঙ্কে থাকেন পূর্ব দিকের কয়েক লাখ মানুষ। নগরবিদদের আশঙ্কা, বিচ্ছিন্নভাবে উন্নয়নের কারণে রাজুকের ডিটেইলড এরিয়া প্ল্যান বা ড্যাব বাস্তবায়ন হুমকির মুখে পড়বে। নবগঠিত ওয়ার্ডগুলো নিয়ে শিগগিরই মাঠ পর্যায়ে সমন্বিতভাবে উন্নয়ন কাজ করার আশ্বাস সিটি কর্পোরেশনের। মিজানুর রহমান কবিরের রিপোর্ট। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন ওয়ার্ড হিসেবে যুক্ত হয়েছে ৮টি ইউনিয়ন। এলাকাগুলোর বেশিরভাগই মাছ চাষিদের দখলে থাকায় জলাবদ্ধ থাকে বছরের বেশিরভাগ সময়। এর মধ্যেই চলে বাড়িঘর নির্মাণ ও কলকারখানার অবকাঠামো তৈরির কাজ। যারা ফাউন্ডেশন দিয়া মাটি সল্টেজ করে করবে এখন তো রাজুকে প্ল্যান লাগবেই, আর যারা নর্মাল বিল্ডিং করে টিন সিট তো আর লাগবে না। মূল দায়িত্বটা কিন্তু রাজুকেরই পড়বে। তারা সিটি কর্পোরেশন বা পৌরসভা বা স্থানীয় সরকারের সাথে একটা ঘনিষ্ঠ যোগাযোগ রাখবে এবং সিটি কর্পোরেশনের দায়িত্ব হবে রাজুকের সাথে যোগাযোগ রেখে এই স্থানীয় উন্নয়নগুলো তদারকি করা। উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তত ৩০টি ওয়ার্ডে বন্যা কিংবা জলাবদ্ধতা পরিস্থিতি নির্ভর করে তুরাগ ও বালু নদী দিয়ে পানি আসা এবং নেমে যাওয়ার উপর। পানি সরে যাওয়ার পথগুলো বন্ধ হওয়ায় স্থায়ী জলাবদ্ধতার আশঙ্কা করছেন স্থানীয়রা। খেলাটা বন্ধ হয়ে গেছে, চেয়ারম্যান, মেম্বার, এমপি কেউ কিছু বললো না। চুপচাপ নীরবতা পালন করলে এখন এটার সাবারার হইতেছে এলাকাবাসী। এখন যদি আমাদের এলাকার জনগণকে সচেতন না করা হয় তাহলে তো এটা ভবিষ্যতে বাড্ডা, তারপরে বাটারা বোটারা ওইখানে যেসব ঘনবসতি হয়ে গেছে, একটা ফায়ার ব্রিগেড যেতে পারে না, একটা অ্যাম্বুলেন্স যেতে পারে না, এরকম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যুক্ত হওয়া নতুন ওয়ার্ডগুলোর প্রশাসনিক কার্যক্রম এখনো চলছে 16টি ইউনিয়ন পরিষদের মাধ্যমে। তবে কিছু জায়গায় অবকাঠামো উন্নয়ন কাজে হাত দিয়েছে নগর কর্তৃপক্ষ। সিটি কর্পোরেশন ইঞ্জিনিয়ারের সংখ্যা খুব কম। যে পরিমাণ লোকের দরকার সেই পরিমাণ লোক দরকার, লোক নাই, এবং সুপারভিশন করার লিগে যে পরিমাণ সুপারভাইজার দরকার সেই পরিমাণ লোক নাই। রাজুকের যে ডিটেল এরিয়া প্ল্যান রয়েছে তার সঙ্গে সমন্বয় করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং উত্তর সিটি কর্পোরেশন একইভাবে আমাদের এই IWM এর মাধ্যমে কিন্তু আমরা মাস্টার প্ল্যান করছি। নতুন 36টি ওয়ার্ডের বেশিরভাগই পূর্ব দিকের শহর রক্ষা বাঁধ বা ইস্টার্ন বাইপাস সংলগ্ন এলাকা। 2 দশকেও বাঁধটি নির্মাণ না হওয়ায় উন্নয়নের দিক থেকে সংশ্লিষ্ট এলাকাগুলো পিছিয়ে রয়েছে বলে দাবি বাসিন্দাদের। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা।
দলীয় সভাপতি নির্দেশ পেলেই সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করার প্রস্তুতি নেওয়া হবে বলে জানায় সহযোগী সংগঠনগুলো। রোজিনা রোজি রিপোর্ট। গঠনতন্ত্র অনুসারে আওয়ামী লীগের সহযোগী সংগঠন, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির মেয়াদ প্রায় ২ বছর আগে শেষ হয়েছে। ৩ বছর পর পর সম্মেলনের কথা থাকলেও মেয়াদ উত্তীর্ণ কমিটি দিয়েই চলছে সংগঠনের কার্যক্রম। ২০১২ সালের ১১ জুলাই স্বেচ্ছাসেবক লীগ, ১৪ জুলাই যুবলীগ এবং ১৯ জুলাই কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সবশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এছাড়া যুবলীগ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ শাখাও মেয়াদ উত্তীর্ণ। এদিকে দীর্ঘ ১২ বছরেও হয়নি ঢাকা মহানগর উত্তর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন। দীর্ঘদিন সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব না আসায় হতাশায় ভুগছেন অনেক নেতাকর্মী। দীর্ঘ ১২ বছর এই কমিটি হচ্ছে না, তাহলে কমিটি তো আপনার প্রাণ নেই। নির্বাচনের উৎসাহ উদ্দীপনা নিয়ে, প্রাণচঞ্চল নিয়ে যে আমরা কাজ করব, সেই জায়গা তো নাই। নতুন নেতৃবৃন্দদেরকে যেন স্থান দেওয়া হয়, মাননীয় প্রধানমন্ত্রী হস্তক্ষেপ কামনা করছি। তবে হতাশার কথা উড়িয়ে দিলেন এসব সংগঠনের নেতারা। বললেন, আওয়ামী লীগ সভাপতির নির্দেশ পেলেই সম্মেলন করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী উনি যখন ডেট দিবেন সেই ডেটে আমি সম্মেলন করব। এখন এই বিষয়ে আমাদের কাছে এখনো কোনো নির্দেশ আসে নাই। মহানগর সম্মেলন নিয়ে আমাদের নেতাকর্মীদের ভেতর হতাশা আছে, এটা আমি বিশ্বাস করি না। তবে অবশ্যই সাধারণ কর্মীরা চাইবে একটু পদবিন্যাস, আমিও চাইব। সকল সহযোগী সংগঠনের কাউন্সিল অনুষ্ঠান নির্ভর করে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সিদ্ধান্তের উপর। তিনি যখনই চাইবেন তখনই যুবলীগের কাউন্সিল অনুষ্ঠিত হবে। এদিকে সময় স্বল্পতার কারণে নির্বাচনের আগে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির জাতীয় সম্মেলন করা সম্ভব নয় বলে জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সাংগঠনিক স্থিরতা কাটিয়ে ওঠার জন্য যে সমস্ত ইউনিটগুলো এখনো দীর্ঘদিন ধরে সম্মেলন হয় নাই, সেগুলো সম্মেলন করার জন্য আমরা টাকা দিয়েছি। আমরা এগুলা চেষ্টা করব আমাদের নির্বাচনের আগেই এই সম্মেলনগুলো সম্পন্ন করার। দীর্ঘদিন সম্মেলন না হওয়ায় সাংগঠনিক কার্যক্রমে কিছুটা স্থবিরতা আসলেও তা আন্দোলন সংগ্রাম মোকাবেলার ক্ষেত্রে কোনো বাধা হবে না বলে জানান তিনি। সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রতিহত করার মতো শক্তি সামর্থ্য আমাদের সবগুলো সহযোগী সংগঠনে আছে। রোজিনা রোজি, সময় সংবাদ, ঢাকা। এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন নারী ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই জয়যাত্রা অব্যাহত রাখতে নারী ক্রিকেটারদের প্রতি আহ্বান জানিয়েছেন। গণভবনে এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে শিরোপা অর্জনকারী বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দলের সদস্যদের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। এই সময় প্রধানমন্ত্রী মেয়েদের খেলাধুলায় এগিয়ে নিতে আওয়ামী লীগ সরকার নানা উদ্যোগের কথা তুলে ধরেন। গেল 10 জুন নারী এশিয়া কাপে শক্তিশালী প্রতিপক্ষ 5 বারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে শিরোপা অর্জন করে ইতিহাস গড়েছিল বাংলাদেশের জাতীয় নারী ক্রিকেট দল, যার মধ্য দিয়ে বাংলাদেশকেও প্রথমবারের মতো আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টে বিজয়ের স্বাদ এনে দেয় বাংলার দুরন্ত এই মেয়েরা। অবিস্মরণীয় জয় ছিনিয়ে আনা এইসব ক্রিকেটাররা বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে গণভবনে আসেন। এই সময় প্রত্যেক খেলোয়াড়কে 11 লাখ টাকা চেক তুলে দেন সরকার প্রধান। বিশেষ নৈপুণ্যের জন্য 27 লাখ টাকা সহ মোট 2 কোটি টাকার চেক ক্রিকেটারদের হাতে তুলে দেন তিনি। পরে তাদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী শিরোপা অর্জনকারী দলকে অভিনন্দন জানিয়ে বলেন, মেয়েদেরকে ক্রিকেটের প্রতি আগ্রহী করে গড়ে তুলতে জেলা পর্যায়েও এই খেলার প্রতিযোগিতার আয়োজন করা হবে। তোমরা যে সম্মান বাংলাদেশের জন্য নিয়ে এসছো, আমি অন্তর থেকে তোমাদেরকে দোয়া করি এবং আমি চাই যে তোমরা এই প্র্যাকটিসটা বজায় রাখো এবং তোমাদের এই খেলার মধ্য দিয়ে ভবিষ্যতে কিন্তু আরো অনেক মেয়ে বেরিয়ে আসবে, এগিয়ে আসবে, সেটাই আমরা চাই এবং আশা করি এবং আসবে, আমি এটা জানি। বর্তমান সরকার নানা বাধার মুখেও মেয়েদের খেলাধুলার সুযোগ করে দিচ্ছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এইসব উদ্যোগের কারণেই আজকের নারী ক্রিকেট দল এই অবস্থানে এসেছে। ক্রিকেটে মেয়েদের পাওয়া বেশ কঠিনই ছিল, বিশেষ করে ক্রিকেট প্লেয়ার মানে তৈরি করা। তো সেটাও আজকে এই 9 বছরে আমাদের প্রচেষ্টায় আমি মনে করি যে এখন আমাদের একটা টিম দাঁড়িয়ে গেছে। এই যে যাত্রাটা শুরু হলো, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। কারণ একটা সময় আমাদের এই সমাজ অত্যন্ত রক্ষণশীল এবং মেয়েদেরকে কোথাও যেতে দিত না। সেখানে বলতে গেলে প্রতিটি জায়গায় মেয়েদেরকে আমি যখন আসি বলতে জোর করে করে এক একটা জায়গায় বসাতে হয়েছে এবং আস্তে আস্তে নিয়ে আসা হয়েছে। প্রধানমন্ত্রী ক্রিকেট ফুটবলের পাশাপাশি দেশীয় খেলা জনপ্রিয় করা এবং সব ধরনের খেলাকে গ্রাম পর্যায় পর্যন্ত ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
আমরা এগিয়ে যাবো। তোমরা ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। আমি আছি তোমাদের সাথে। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, মাদকের পৃষ্ঠপোষক ও গডফাদারদের মৃত্যুদণ্ডের বিধান করা হচ্ছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশোধন আনা হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। গতকাল বিকেলে সংসদে বৈঠক শুরু হওয়ার পর প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয় এই কথা। সেখানে প্রধানমন্ত্রী বলেন, বিদ্যমান আইনে কোনো ব্যক্তির দখলে বা নেতৃত্বে মাদকদ্রব্য পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ কম। মাদক ব্যবসায় পৃষ্ঠপোষক ও গডফাদারদের আইনের আওতায় আনতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন করা হচ্ছে, যেখানে পৃষ্ঠপোষকদের মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধের আওতায় আনা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। এছাড়া মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান প্রধানমন্ত্রী। সারা দেশ বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় ভাসলেও সামর্থ্যের অভাবে ডিশ সংযোগ নিতে না পারায় খেলা উপভোগ করতে পারছেন না ময়মনসিংহের কলসিন্দুরের ফুটবল কন্যারা। মেয়েদের বিশ্বকাপের ম্যাচ দেখার সুযোগ করে দিতে বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা করার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আর উপজেলা চেয়ারম্যান জানিয়েছেন, ফুটবল কন্যাদের বাড়িতে বাড়িতে দেয়া হবে ডিশ সংযোগ। হোসেন আলীর ছবি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন হারুনুর রশিদ। বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের রাইট উইং ময়মনসিংহের কলসিন্দুরের সানজিদা ঈদের ছুটিতে বাড়িতে এসে বিশ্বকাপের খেলা দেখতে পারছেন না বাড়িতে ডিশ সংযোগ না থাকায়। একই অবস্থা মিডফিল্ডার মারিয়া মান্ডা, স্ট্রাইকার তহুরা সহ জাতীয় ও বয়স ভিত্তিক নারী ফুটবল দলের অন্য সদস্যদেরও। বাড়িতে বিদ্যুৎ ও টিভি থাকলেও সামর্থ্যের অভাবে ডিশ সংযোগ নেই তাদের বাসায়। এখন বিশ্বকাপ কেউ দেখতে পারতেছে না, আমাদের কোন প্লেয়ারদের বাসায় ডিসলাইন নেই। ডিসলাইন তো আমাদের দ্বারা তো একা একা আনা সম্ভব না, আর বাজার থেকে অনেক দূর, তো ডিসলাইন এনে আনতে আনতে অনেক টাকা লাগে। বিটিভির মধ্যে ইম্পর্টেন্ট ম্যাচগুলো শুধু দেখানো হয়, যেরকম ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগালের একটা ম্যাচ শুধু দেখতে পাই, আর বাকিগুলো দেখতে পারি না। ডিসের একটা ব্যবস্থা করতো, তাহলে আমরা ফুটবল খেলা দেখতে পারতাম। বিশ্বকাপ খেলা আমরা দেখতে পারি নাই, যে আমরা এলাকার মধ্যে কোনো ডিশ নাই। তবে বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা করার কথা জানালেন উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা। আর উপজেলা চেয়ারম্যান আশ্বাস দিলেন, তাদের সবার বাড়িতে ডিশ সংযোগ দেওয়ার ব্যবস্থা করা হবে। আমাদের স্ক্রিন আছে, প্রজেক্টর আছে, আমরা ওখানে ব্যবস্থা করব। পরিষদে বসার জায়গাও আছে, অথবা কলসিন্দুর স্কুলের আশেপাশে কোথাও, সেটা ইউনিয়ন পরিষদে আমার মনে হয় সবচেয়ে বেস্ট জায়গা। তাদের ঘরে ঘরে যেন ডিশ সংযোগ দেওয়া যায়, সেই ব্যবস্থা আমরা করার চেষ্টা করব ইনশাল্লাহ। এবং তারা এই খেলা দেখে উদ্বুদ্ধ হয়ে আরও যেন তারা সুনাম বয়ে দিতে পারে দুবারার, সেই দোয়া তাদের জন্য আমরা বারবারই করি। ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুরের 11 জন নারী ফুটবলার বর্তমানে জাতীয় ও বয়স ভিত্তিক দলে খেলছেন। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। স্বজনদের সঙ্গে ঈদ শেষে জীবিকার প্রয়োজনে ঢাকায় ফিরছেন নগরবাসী। সকাল থেকেই কমলাপুর রেল স্টেশনে দেখা যায় ঢাকামুখী মানুষের ভিড়। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের রিপোর্টার সাদিকুর রহমান এবং রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল আছেন সহকর্মী হাবিবুল ইসলাম হাবিব। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাচ্ছি হাবিবের কাছে। হাবিব, কাজল, আপনি এই মুহূর্তে দেখছেন যে বরগুনা থেকে একটি লঞ্চ এই সদরঘাট লঞ্চ টার্মিনালে এসে ভিড়েছে কিছুক্ষণ আগে, 5 মিনিট আগে। সেই লঞ্চের যাত্রীরা কিন্তু এখন নামছেন এবং তাদের অনেকের সাথে আমি কথা বলেছি যে তাদের মধ্যে বেশ কিছু অভিযোগ, এবং তারা বলছেন যে ঈদের ছুটিটি অনেক ভালোভাবে স্বাচ্ছন্দ্যে কাটিয়ে এসেছেন, কিন্তু আসার যে স্মৃতিটা সেটি খুবই তিক্ত হয়েছে তাদের। তারা অনেকে অভিযোগ করেছেন যে প্রায় 2-2.5 ঘন্টা লঞ্চটি ছাড়তে লেট হয়েছে, এমনটি অভিযোগ করেছেন। আর এছাড়া লঞ্চে যাত্রীর পরিমাণও একটু বেশি থাকায় বা লঞ্চের মালিক পক্ষের বিরুদ্ধে তারা অভিযোগ করেছেন যে অতিরিক্ত যাত্রী উঠানোর লোভে মূলত তারা এই লঞ্চটি ছাড়তে লেট করেছেন, এমনটি তারা আমাদেরকে জানিয়েছেন। আর এছাড়া আমরা লঞ্চের ছাদেও প্রচুর পরিমাণে যাত্রীকে আসতে দেখেছি। আপনি জানেন যে সরকারি ছুটি শেষ হয়েছে এখান থেকে 5 দিন আগে, অর্থাৎ কর্মদিবসের মূলত আজকে 5ম দিন। এই 5ম দিনে এসে কিন্তু বেশিরভাগ মানুষ ইতোমধ্যে ঈদের ছুটি শেষ করে রাজধানীতে আসা শুরু করেছেন। তবে এই কয়দিনের তুলনায় বলা চলে যে আজকে মূলত বেশি যাত্রী আসছেন এবং তারা আবার সেই কর্মব্যস্ত হয়ে উঠবেন এবং তারা তাদের নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে এই সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে যাচ্ছেন। আর আমরা আসার পথে দেখেছি যে
গণপরিবহনের সংখ্যাও কিন্তু অন্য দিনের তুলনায় আজকে রাজধানীতে একটু বেশি দেখা গেছে। আর এই লঞ্চ ঘাটের একটু চিত্র যদি সার্বিক চিত্র যদি বলে রাখি যে লঞ্চ থেকে লঞ্চ ঘাটে যে চিত্র, যে বেশিরভাগ লঞ্চগুলো আগে আসার কারণে রাত 4টা থেকে বেশিরভাগ লঞ্চ আসে চাঁদপুর, বরিশাল এই সমস্ত রুটের যে লঞ্চগুলো, যার কারণে এই প্রথম কাতারের যে লঞ্চগুলো দেখছেন এই লঞ্চগুলো মূলত আগে আসার ফলে এখানে যাত্রীদের নামার কোনো পরিবেশ এই মুহূর্তে নাই, যার কারণে এখন যে লঞ্চটি এসেছে সেটি এই লঞ্চের পেছনে অর্থাৎ আরেকটি লঞ্চের সাথে ভিড়ে এই যাত্রীদের নামতে কিন্তু বেশ কিছুটা ঝামেলা হচ্ছে। বিশেষ করে সব বয়সের মানুষ কিন্তু লঞ্চে ছিল, যেমন শিশু থেকে শুরু করে বৃদ্ধ সব শ্রেণীর মানুষ, তাদেরকে নামতে বেশ ভোগান্তি পোহাতে হয়েছে এমনটি আমরা দেখেছি। আর যাত্রীরা অভিযোগ করেছেন, তাদের মধ্যে তীব্র অভিযোগ যে লঞ্চ ছাড়তে বেশ লেট করেছে। তো আমার কাছে লঞ্চ ঘাটের সার্বিক চিত্র এমনটাই ছিল। আমরা এখন চলে যাচ্ছি কমলাপুর রেল স্টেশনে, সেখানে রয়েছেন সহকর্মী সাদিকুর রহমান। সাদিক। হাবিব, আপনাকে ধন্যবাদ। হাবিব, আসলে এই যে বিভিন্ন পথে ঢাকায় ফিরছে যেসব দূর দূরান্ত থেকে মানুষ যারা ঈদ করতে গিয়েছিল তারা গত কয়েকদিন ধরে ফিরছে, এবং আজকে আমি ঢাকা কমলাপুর রেল স্টেশনে যেটা সকাল থেকে লক্ষ্য করেছি, অনেক মানুষই কিন্তু আসলে বিভিন্ন অঞ্চল থেকে ঈদের আনন্দ শেষ করে ঢাকায় কর্মস্থলে যোগ দেওয়ার জন্য ফিরছে, এবং সকাল থেকে একের পর এক ট্রেন আসছে, বেশ কয়েকটি ট্রেন এসেছে। আমি যদি বলি যে উত্তরাঞ্চলের বিভিন্ন অঞ্চল থেকে এই ঢাকায় ফেরা মানুষগুলি সুন্দরভাবে ফিরছে, এবং তবে কয়েকটা ট্রেনের বিরুদ্ধে আপনার অভিযোগ আছে যে তারা মানে বিলম্ব হচ্ছে। এই বিলম্বের অভিযোগ তোলা হয়েছে যাত্রীদের পক্ষ থেকে। কিছুক্ষণ আগে আমি যে ট্রেনটি দেখেছি ধূমকেতু এক্সপ্রেস, ধূমকেতু রাজশাহী থেকে এসেছে এবং এটি বিলম্বে এসেছে 1 ঘন্টা। এছাড়াও আরও কয়েকটি ট্রেন এসেছে খুলনা থেকে, সুন্দরবন এক্সপ্রেস ট্রেন, এছাড়া উপবন এক্সপ্রেস ট্রেন এসেছে সিলেট থেকে, এবং অনেক ট্রেনই কিন্তু ছেড়েও যাচ্ছে ঢাকা থেকে। এবং দেখা গেছে যে আসলে ঈদ করে যেমন অনেকে ফিরছে ঢাকা, এবং ঢাকা থেকে অনেকে আবার ঈদের আনন্দ করতে যারা এখনো যেতে পারেননি তারাও কিন্তু আবার ফিরছে, তারা তাদের বাড়ি যাচ্ছে। এবং এই যে ঈদের যে আনন্দ শেষে ঢাকায় ফেরার যে পালা, এটা জানেন যে গত কয়েকদিন ধরেই চলছে এবং চলবে আরও কয়েকদিন। আর 2টা দিন, আজকে যেহেতু বৃহস্পতিবার এবং আগামীকালকে সাপ্তাহিক ছুটি আছে, এবং তার পরের দিনও শনিবার শেষে কিন্তু এর পরবর্তীতে আসাটা আসলে শেষ হবে। এখানে যারা রয়েছেন স্টেশন কর্তৃপক্ষ, রেল কর্তৃপক্ষ, তারা জানিয়েছেন। আসলে একটা বিষয় জানিয়ে রাখি যে কেন বিলম্বিত হয়, অনেক অভিযোগ রয়েছে, সেজন্য আসলে যারা রেল কর্তৃপক্ষ তারা বলছেন যে আসলে পর্যাপ্ত ট্রেন থাকার পরেও বিলম্বিত হচ্ছে, কারণ কিছুটা সময় প্রতিটা স্টেশনে একটু বিলম্ব করে, বাড়তি দাঁড়ায় ট্রেন, এবং এর ফলেই কিন্তু এই বিলম্ব হচ্ছে। ট্রেনের যে শিডিউল বিপর্যয় তেমন বড় কিছু দেখা না গেলেও একটু বিলম্ব হচ্ছে। আসলে এই ছিল আসলে বিভিন্ন অঞ্চল থেকে ঢাকায় ফেরা মানুষের সর্বশেষ তথ্য। কাজল। ঈদ উদযাপন শেষে ঢাকা ফিরছেন নগরবাসী, সে খবরই জানাচ্ছিলেন সাদিক ও হাবিব। সকালের সময় আরো থাকছে। ফেনীতে ত্রুটিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কারণে 3 উপজেলার 30টি গ্রামে প্লাবিত, স্বীকার করে সমাধানের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। ৬,৭০০ কোটি টাকা ব্যয়ে ঢাকা খুলনা মহাসড়ক 2 লেন থেকে 6 লেনে উন্নীত করার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। সড়কের কাজ শেষ হলে রাজধানীর সঙ্গে মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সহ দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার প্রসার ঘটার পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়ন ঘটবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আর নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করার কথা জানান সংশ্লিষ্টরা। মাদারীপুর থেকে সঞ্চয় কর্মকার অভিজিতের তথ্য ও শাহাদাত আকুনের ছবি নিয়ে রিপোর্ট। রাজধানীর যাত্রাবাড়ি থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত 55 কিলোমিটার সড়ক 2 লেন থেকে 6 লেনে উন্নীত করার কাজ চলছে। এরই অংশ হিসেবে মাদারীপুরের শিবচরের 5 চর থেকে ভাঙ্গা পর্যন্ত 20 কিলোমিটার অংশের কাজ চলছে জোরে সোরে। পদ্মা সেতুর সংযোগ সড়কের পরবর্তী অংশে দ্রুতগতির গাড়ির জন্য 4 লেন এবং তার দুপাশে স্লোথগতির গাড়ির জন্য 2 লেনের সড়ক নির্মাণ হচ্ছে। সড়কের কাজ শেষ হলে রাজধানী ঢাকার সাথে যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ার পাশাপাশি ঢাকা খুলনা মহাসড়কে দুর্ঘটনা অনেকটাই কমে আসবে বলে মনে করছেন এলাকা
এলাকাবাসী। যে দ্রুত কাজ হচ্ছে, যে আমাদের দক্ষিণাঞ্চলের মানুষের খুবই সৌভাগ্যের ব্যাপার এবং আমরা অত্যন্ত খুশি। অল্প সময়ের মধ্যে ঢাকাতে পৌঁছতে পারবো, এলাকার মালামাল পরিবহনের জন্য সহজ হবে। রাস্তা হয়ে গেলে আমরা রাস্তায় চলাচল ভালো হবে। একাধিক ঠিকাদারি প্রতিষ্ঠানের বাস্তবায়নে পুরো সড়কটি নির্মাণের তত্ত্বাবধান করছে বাংলাদেশ সেনাবাহিনী। ইতোমধ্যে সড়কের 50% বেশি কাজ শেষ হয়েছে। নির্ধারিত সময়ের আগেই পুরো কাজ শেষ হবার কথা জানান কাজের সাথে সংশ্লিষ্টরা। দ্রুত গতিতে আমরা কাজ এগিয়ে যাচ্ছি, আমাদের বসেরাও যে ইনস্ট্রাকশন দিচ্ছে সেই ইনস্ট্রাকশনে কাজ করতেছি। রাত দিন 24 ঘন্টা কেউ রাস্তায়, কেউ ব্রিজে, কেউ কালভার্টে, কেউ পাইবে কাজ করে ভালোই রয়েছে। আর নির্ধারিত সময়ের মধ্যে কাজ উঠে যাওয়ার সম্ভাবনা আছে। দীর্ঘদিন ধরে দক্ষিণাঞ্চলবাসী সড়ক যোগাযোগে পিছিয়ে থাকলেও 6 লেনের কাজ শেষ হলে এই অঞ্চলের ব্যাপক আর্থ-সামাজিক উন্নয়ন ঘটবে বলে মনে করেন উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা। এখানে যোগাযোগের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে, কারণ 6 লেন এক্সপ্রেস হাইওয়ে হলে এর পাশে সার্ভিস রোড সহ যে ভিতরকার ইন্টারনাল রোডগুলো রয়েছে এগুলোকে আবারও 4 লেন বা ডাবল লেন করতে হবে। ফলে শিবচর মাদারীপুর রাস্তাটাকে 4 লেন করতে হবে, বরিশালগামী যে রাস্তায় সেটাকেও 4 লেন করতে হবে। ফলে ব্যাপকভাবে একটি সড়ক উন্নয়ন এবং যোগাযোগ নেটওয়ার্ক তৈরি হবে নতুন করে। একটি রেলওয়ে ওভারব্রিজ, 2টি বড় ব্রিজ, 7টি ছোট ব্রিজ, 2টি ফ্লাইওভার, 16টি কালভার্টও থাকছে এই 6 লেন প্রকল্পে। 2019 সালের এপ্রিলে সড়কটির কাজ শেষ হবার কথা রয়েছে। সময় সংবাদ, মাদারীপুর। দেখছেন সকালের সময়। ক্লিক সিলিং ফ্যান, এই হাওয়া ছড়িয়ে যাবে সবখানে। আন্তর্জাতিক ইয়োগা দিবস উপলক্ষে রাজধানী বঙ্গবন্ধু স্টেডিয়ামে ইয়োগা দিবসের আয়োজন করা হয়। 190টি দেশের সাথে বাংলাদেশও পালিত করে এই দিবসটি। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের উদ্যোগে দিবসটি পালন করা হয়েছে। অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে আসা ইয়োগা ক্রীড়াবিদরা এখানে অংশ নেন। স্টেডিয়ামে প্রাণায়াম, যোগাসনের বিভিন্ন মুদ্রা এবং মেডিটেশনের বিভিন্ন মুদ্রা চর্চা করা হয়। অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলা ও ক্রীড়া প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন। ইয়োগা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, মাদকাসক্তির বিরুদ্ধে প্রতিরোধ করতে ইয়োগা বা যোগ ব্যায়াম কার্যকর ভূমিকা রাখতে পারে। এ সময় তিনি তরুণদের ইয়োগা চর্চায় এগিয়ে আসার আহ্বান জানান। সকালের সময় আরো থাকছে। ময়মনসিংহে পল্লী বিদ্যুতের অসাধু কর্মীদের সহায়তায় অবৈধ সংযোগের রমরমা ব্যবসা, প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর 2 তীরের বন্যা নিয়ন্ত্রণ বাঁধে প্রতি বছরই ভাঙন দেখা দেয়। বন্যার কবলে পড়ে সর্বশান্ত হতে হয় সেখানকার 3টি উপজেলার কয়েক লাখ মানুষকে। বন্যার পর ত্রাণের নামে সহায়তা নিয়ে স্থানীয় প্রশাসন দুর্গতদের পাশে দাঁড়ালেও এলাকাবাসীর দাবি ত্রাণ নয়, তারা চান স্থায়ী সমাধান। জেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ড বাঁধের নির্মাণ ত্রুটির কথা স্বীকার করে প্রতি বছরের মতো এবারও সমাধানের আশ্বাস দেন। মীর হোসেন রাসেলের ক্যামেরায় আতিয়া সজলের রিপোর্ট। ভারতের ত্রিপুরা থেকে পাহাড়ি ঢল, সেই সাথে ভারী বর্ষণ হলেই ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধে দেখা দেয় ভাঙন। প্রতি বছর এই বাঁধের বিভিন্ন স্থান ভেঙে ঘরবাড়ি, রাস্তাঘাট, ফসলের মাঠ সহ ভেসে যায় পুকুরের মাছও। এবছরও 18টি স্থান ভেঙে বন্যার কবলে পড়েছে 30টি গ্রাম। অথচ ফেনীর সদর সহ ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলাকে বন্যা থেকে রক্ষায় 2005 সালে শুরু হয়ে 2011 সালে নির্মিত হয়েছে 122 কিলোমিটার বন্যা প্রতিরক্ষা এই বাঁধটি। কিন্তু নির্মাণের পর থেকে আশীর্বাদ নয়, প্রতি বছরই একাধিকবার এই বাঁধের একাধিক স্থানে ভেঙে অভিশাপে বয়ে আনছে স্থানীয়দের জন্য। নদী শাসন না করা, নদী থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের পাশাপাশি নদীর তীর ঘেঁষে বেশিরভাগ বাঁধ নির্মাণ হওয়াকে দায়ী করছেন স্থানীয়রা। আগে যেগুলো ভাঙছে ওগুলো তো ভেঙে গেছে, এখন বর্তমানে যেগুলো আরো কিছু ভাঙ্গা জায়গা আছে ওইগুলো এখন আতঙ্কে আছে। ইমিডিয়েট আমাদেরকে একটা সমাধান দিবে যাতে আমরা পার্মানেন্টলি এই বাঁধ যাতে কোনোভাবে না ভাঙে। বাঁধের নির্মাণ ত্রুটির কথা স্বীকার করে ফেনীর জেলা প্রশাসক জানান, ফেনীর মানুষের দুঃখের অন্যতম এই বিষয়টির স্থায়ী সমাধান প্রয়োজন। স্থায়ী সমাধান আমরা চাই। প্রতি বছর আমরা এই কষ্ট, এই ভাঙা, এইরকম এটা সম্মুখীন হতে চাই না। গত বছরের 27 ডিসেম্বর এই বাঁধের পুনর্নির্মাণে 237 কোটি টাকার আনুমানিক বাজেট দিয়ে একটি কারিগরি প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে এটা আমাদের নির্দেশনা আছে, এটা খুবই আমাদের ভাবা হচ্ছে এবং কার্যকরী পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই নদীর দুতীরে 122 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের মধ্যে 75 কিলোমিটার রয়েছে নদীর খুব তীরবর্তী।
যা এই বাঁধ ভাঙার অন্যতম কারণ বলে জানিয়েছেন ফেনীর পানি উন্নয়ন বোর্ড। স্থানীয়দের দাবি এই বাঁধকে নদী থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়ার। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। শুল্ক জটিলতায় চাল খালাস নিয়ে বিপাকে পড়েছেন হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা। এতে বাজেটের আগে শুল্ক ছাড়ে ভারত থেকে আমদানি করা প্রায় 8,500 মেট্রিক টন চাল আটকা পড়েছে বন্দরে। এদিকে সমস্যা সমাধানে কাস্টমস কর্তৃপক্ষ কার্যকর উদ্যোগ না নিলে আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছে আমদানিকারকরা। চালের দাম সাধারণের নাগালের বাইরে চলে যাওয়ায় বাজার নিয়ন্ত্রণে 2 ধাপে কমিয়ে গত বছরের আগস্টে আমদানি শুল্ক 2% নির্ধারণ করে সরকার। শুল্ক ছাড়ের এই সুবিধা নিয়েই এতদিন চাল আমদানি করে আসছিল আমদানিকারকরা। তবে নতুন করে শুল্ক বাড়তে পারে এমন আশঙ্কায় বাজেট ঘোষণার আগের দিন চাল খালাসের উদ্যোগ নেয় হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা। কিন্তু কাস্টমসের সার্ভার বন্ধ থাকায় সে সময় চাল খালাস করতে পারেনি বলে অভিযোগ তাদের। ফলে প্রস্তাবিত বাজেটে 28% বাড়তি শুল্কে লোকসানের আশঙ্কায় চাল খালাস নিয়ে জটিলতায় পড়েছেন আমদানিকারকরা। 7 তারিখে বাজেট, আমরা 6 তারিখে মোটামুটি মাল সব ঢুকাই নিছি ইন্ডিয়া থেকে এবং ট্যাক্স পরিশোধ করে বিল অফ এন্ট্রি ফেলাতে যায় দেখে সার্ভার নাই। 7 তারিখে বাজেট, 6 তারিখে কিভাবে সার্ভার আউট হয়ে যায় এটা আমাদের বোধগম্য নয়। বাজেট ঘোষণার আগে আমদানি করা চাল পূর্বের 2% হারে শুল্ক দিয়ে ছাড় করে নেওয়ার জন্য কাস্টমস কর্তৃপক্ষ ও এনবিআর এর কাছে আবেদন করেছেন ব্যবসায়ীরা। 28% ট্যাক্সে আমাদের চালগুলো নিতে হবে, তারা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে। আমরা 6 তারিখে চাল ঢুকিয়েছি, আমরা 6 তারিখের রেটেই চালগুলো ছাড়করণ করতে চাই। পরবর্তীতে আমাদের আন্দোলন হয়তো যেতে পারে। ব্যবসায়ীদের অভিযোগের বিষয়ে কোনো সুরাহা না করে কাস্টমস কর্মকর্তারা বলছেন নতুন শুল্ক হারে চাল ছাড় দিতে এখন প্রস্তুত তারা। প্রতি বছরই জাতীয় বাজেট মহান সংসদে ঘোষণা হওয়ার আগে এসআই কোডে ওয়ার্ল্ড সিস্টেমকে আপডেট করার জন্য সার্ভারটি বন্ধ, নির্ধারিত সময়ের জন্য বন্ধ রাখা হয় এবং এটা কেন্দ্রীয়ভাবেই করা হয়েছে। বর্তমানে 8,500 মেট্রিক টন চাল খালাসের অপেক্ষায় আটকা পড়ে আছে হিলি স্থলবন্দরে। সময় সংবাদ, হিলি। ময়মনসিংহ অঞ্চলে পল্লী বিদ্যুতের ঝুঁকিপূর্ণ অবৈধ লাইনের ছড়াছড়ি। বাঁশের খুঁটিতে তার ঝুলিয়ে ঝুঁকিপূর্ণভাবে সংযোগ নেওয়া এসব বিদ্যুতের লাইনে প্রায়ই ঘটছে দুর্ঘটনা, বাড়ছে হতাহতের সংখ্যাও। স্থানীয়দের অভিযোগ, পল্লী বিদ্যুতের লোকজনের সহায়তায় অবৈধ সংযোগের রমরমা ব্যবসা চললেও কোনো প্রতিকার নেই। তবে পল্লী বিদ্যুতের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন দ্রুত এসব অবৈধ ঝুঁকিপূর্ণ সংযোগ বিচ্ছিন্ন করা হবে। হোসেন আলীর তোলা ছবি নিয়ে হারুন রশিদের রিপোর্ট। ময়মনসিংহের গ্রামাঞ্চলে বাঁশের খুঁটিতে তার ঝুলিয়ে মাইলের পর মাইল ঝুঁকিপূর্ণভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে রমরমা ব্যবসা করছে কিছু অসাধু পল্লী বিদ্যুতের গ্রাহক। দিনের পর দিন ধর্ণা দিয়েও বিদ্যুৎ সংযোগ না পেয়ে অবৈধভাবে এসব সংযোগ নিচ্ছেন গ্রামের মানুষেরা। অভিযোগ আছে এতে সহায়তা করছে খোদ পল্লী বিদ্যুতেরই কিছু অসাধু কর্মী। বাঁশের খুঁটিতে টানা বিদ্যুতের তার সামান্য ঝড় বৃষ্টিতেই ছিঁড়ে পড়ে যায়। এতে প্রায়ই ঘটছে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রাণহানির ঘটনা। আলাদা মিটার আছে, মিটার থেকে হানতে চাইলে দুরাহি বাড়ি লইয়া উঠছে। বাসে কুড়ি দিয়া বিদ্যুতের লাইন আনছি, 3-4 বাতি জ্বালাই। লাইনটা যে একখান থেকে আরেকখানে নিচ্ছে এটা খুব ঝুঁকিপূর্ণ বাসের কুড়িতে, এতে যে আমরা বয়া থাকি। কিছুদিন আগে 2 লোক মারাও গেছে এই ব্যাপার নিয়ে। তারা এই সাইট কালেকশন কোনো সময় বন্ধ করে না, বা আমরা কথাবার্তা বলতেছি তারা শুনে নাই। পল্লী বিদ্যুৎ যেন অচিরে এই লাইনগুলা কেটে ফেলে, কাউকে যেন এই সাইড লাইন দেওয়া না হয়। আমি দ্রুত তাদেরকে এই ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আর পল্লী বিদ্যুতের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন দ্রুত এসব অবৈধ ঝুঁকিপূর্ণ সংযোগ বিচ্ছিন্ন করা হবে। জুনের পরে সমস্ত এলাকা সার্ভে করে আমরা সাথে সাথে লাইনগুলি কেটে দিব যদি অবৈধ লাইন এরকম থাকে। আমাদের লোক যদি এরকম অনৈতিক কাজে জড়িত থাকে, অবশ্যই এটা যদি স্পেসিফিক বলতে পারে যে আমাদের লোক দেখা না দেখার বান করছে অথবা তারা তথ্য দেয় নাই, আমরা নিয়ম অনুযায়ী আমাদের চাকরি বিধি অনুযায়ী আমরা তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিব। ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ, গৌরীপুর, নান্দাইল, মুক্তাগাছা উপজেলায় পল্লী বিদ্যুতের এবং ফুলপুর, তারাকান্দা, হালুয়াঘাট উপজেলায় পিডিবির বাঁশের খুঁটিতে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইনের সংখ্যা বেশি। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। মধু বাজারজাত করতে না পেরে বিপাকে পড়েছেন গাইবান্ধার মৌচাষীরা। তাদের অভিযোগ, ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে শত শত মন মধু আটকে পড়ায় অনেকেই পেশা ছেড়ে দিচ্ছেন। সংশ্লিষ্টরা বলছেন চাষিদের উৎপাদিত মধুর মান নিয়ন্ত্রণের মাধ্যমে বাজারজাতের জন্য সরকারের উদ্যোগ প্রয়োজন। হেদায়েতুল ইসলাম বাবুর প্রতিবেদন। বিসিকের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে মৌমাছির চাষ করে শুরুতে ভালো করলেও এখন বিপাকে পড়েছেন চাষিরা। তাদের অভিযোগ, প্রথম দিকে কিনলেও এখন ওষুধ কোম্পানিগুলো মধু কেনা বন্ধ করায় মৌমাছি থেকে সংগৃহীত মধু বিক্রি করতে পারছেন না তারা। কেউ কিনতেছে না, স্টকের ভিতর রেখে দিছি,
হ্যাঁ, এটাই আর কি সমস্যা আমাদের। আগে বিক্রি ছিল 8,000 10,000 হ্যাঁ মন, এখন 5,000 6,000 টাকা, তাও কেউ নেয় না। লাভের আশায় বেকারদের অনেকেই ঝুঁকে পড়েন মৌ চাষে। গাইবান্ধা সহ আশপাশের বিভিন্ন জেলায় গিয়ে মৌমাছি থেকে কাঙ্ক্ষিত মধু সংগ্রহ করেন চাষিরা। তাদের অনেকেই বিসিক থেকে ঋণ নিয়ে মৌ চাষ শুরু করায় মধু বিক্রি করতে না পেরে ঋণ পরিশোধ করতে পারছেন না। বাধ্য হয়ে পেশা ছেড়ে দিচ্ছেন অনেকে। লাভ হচ্ছে না, মধু বিক্রি করতে পারছি না, বিসিকে লোন শোধ করতে পারছি না, এই জন্য আমরা মৌমাছি মোটামুটি বিক্রি করে দিছি। মাটির মধ্যে শুয়ে থাকে মধু উৎপাদন করে, সেই মধু যদি তারা বিক্রি করে পয়সা না পায় তাহলে তারা মধু চাষ করবে কেন? চাষিদের উৎপাদিত মধুর মান নিয়ন্ত্রণের মাধ্যমে বাজারজাতের জন্য সরকারের উদ্যোগ প্রয়োজন বলে মনে করেন বিসিকের সাবেক এই কর্মকর্তা। মানটা নিয়ন্ত্রণ করার জন্য প্রত্যেক জেলায় যে সমিতির মাধ্যমে একটা অন্তত বিএসটি লাইসেন্স এদের নেওয়ার জন্য এদের ল্যাবরেটরি দরকার। এই ল্যাবরেটরিটা না থাকার জন্য বিএসটি থেকে তারা লাইসেন্সটা পায় না। আমার মনে হয় এটাও সরকারের একটা উদ্যোগ, বিসিকের মাধ্যমে এটা বিএসটি যাতে লাইসেন্স পায়। 2015 সালে গাইবান্ধা বিসিক থেকে প্রশিক্ষণ নিয়ে মৌমাছি চাষ শুরু করেন প্রায় 100 জন চাষি। উৎপাদিত মধু বিক্রি করতে না পেরে চাষিদের ঘরে প্রায় 400 মণ মধু আটকা পড়েছে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। ঈদকে কেন্দ্র করে শিশু কিশোর সহ সব বয়সী ভ্রমণ পিপাসুরা ভিড় করছেন উত্তরাঞ্চলের সবচেয়ে আকর্ষণীয় বিনোদন কেন্দ্র দিনাজপুরের স্বপ্নপুরীতে। পরিবারের সদস্যদের নিয়ে আনন্দ ভাগাভাগি করছেন বিনোদন প্রেমীরা, কাটাচ্ছেন আনন্দ সময়। দর্শনার্থীদের আকর্ষণে বিনোদন কেন্দ্রে নতুন নতুন রাইড সংযোজন করার কথা জানিয়েছেন কর্তৃপক্ষ। গোলাম নবী দুলালের তথ্য ও মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। সব বয়সী মানুষের পদচারণায় মুখর দিনাজপুরের স্বপ্নপুরী। এখানে রয়েছে দেশি বিদেশি বিভিন্ন প্রাণীর ভাস্কর্য, কৃত্রিম পাহাড়, ঝর্ণা, মিউজিয়াম ও বিশাল লেক। আছে সুবিশাল বাংলাদেশের মানচিত্র। লেকে প্রিয়জনকে সঙ্গে নিয়ে স্পিড বোটে ঘুরে বেড়ান দর্শনার্থীরা। লেকের পানিতে গা ভাসিয়ে বাঁধ ভাঙা উচ্ছ্বাস করেন তারা। স্বপ্নপুরী স্বপ্নের মতো একটা সুন্দর জায়গা, কারণ এখানে অনেক বিনোদন আছে। এত সুন্দর লাগছে স্বপ্নপুরী, যা বোঝাতে পারবো না। সবকিছু দেখছি, সবাইকে নিয়ে আনন্দ উল্লাস করলাম। এখানে রয়েছে কৃত্রিম চিড়িয়াখানা। ভাল্লুক, হরিণ ও বানর সহ বিভিন্ন প্রজাতির পশু পাখির খাঁচার সামনে ভিড় করেন দর্শনার্থীরা। আর নানা ধরনের রাইড বাড়তি আনন্দ দেয় শিশুদের। ব্যক্তি উদ্যোগে এরকম চিড়িয়াখানা আমাদের দিনাজপুর জেলা পর্যায়েও নাই, এটাও আসলে দেখার মতো। বাচ্চারা খুব আনন্দ উপভোগ করলো, পশু পাখি কত কি। দর্শনার্থীদের কথা মাথায় রেখে এবার নতুন নতুন রাইড সংযোজন করার কথা জানালেন কর্তৃপক্ষ। বিনোদনের জন্য যতটুকু পারা যায় সেগুলো নিয়েও কাজ করে যাচ্ছে, নতুন নতুন কিছু করা যায় কিনা। পাশাপাশি সেখানে শিক্ষণীয় বিষয়গুলোকে আমি উপস্থাপন করার চেষ্টা করছি। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জে ব্যক্তিগত উদ্যোগে 100 একর জমির উপর গড়ে উঠেছে বিনোদন কেন্দ্র স্বপ্নপুরী। সময় সংবাদ, দিনাজপুর। সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দীর্ঘদিন সম্মেলন না হওয়ায় হতাশায় আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো। সাময়িক স্থবিরতা আন্দোলন সংগ্রাম মোকাবেলায় বাধা হবে না দাবি আওয়ামী লীগের। গ্রাম পর্যায়ে খেলাধুলা ও সংস্কৃতির বিকাশে কাজ করছে আওয়ামী লীগ সরকার। জাতীয় নারী ক্রিকেট দলের সদস্যদের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। অপরিকল্পিত অবকাঠামো নির্মাণে ঢাকার 2 সিটি কর্পোরেশনের নতুন ওয়ার্ডগুলোতে সারা বছর জলাবদ্ধতার শঙ্কা। বিচ্ছিন্নভাবে উন্নয়নী কারণ বলছেন নগরবিদরা। মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশকারীদের পরিবার থেকে শিশুদের বিচ্ছিন্নের সিদ্ধান্ত বাতিল করল ট্রাম্প প্রশাসন। এই ছিল সকালের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়।